তো ফ্রেন্ডস, আমাদের এই যে সিরিজটা চলছে অর্থাৎ এইচএস সলিউশন পেপার ফিজিক্সের জন্য যে 2025 সালের কোশ্চেনটা, যেটা আমরা গ্রুপ বি কোশ্চেনগুলো এখানে আলোচনা করব। তো আমাদের শুরু করা যাক। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা সায়েন্সে পড়ছো, তোমরা অবশ্যই একটু করে প্র্যাকটিস করে নেবে এগুলো। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একটি কার্বন রোধকের উপর আঁকা 4টি বলয়ের রং যথাক্রমে বাদামি, কমলা, সবুজ, রূপলি। ওই রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয় করো। যেহেতু এগুলো বড় কোশ্চেন, মানে 2 নম্বরের কোশ্চেন, তো অবশ্যই একটু করে বড় হবে। তো দেখো, সবার প্রথমে আমাদের কোডিং গুলো বুঝতে হবে। অর্থাৎ আমরা একটু কোডিং এর জন্য সেই সূত্রটা লিখে নিচ্ছি। বিবি রায় গোয়িং বোম্বে ভায়া গ্রেট ওয়েস্টার্ন। ঠিক আছে। তো এখানে ব্ল্যাক, বি ফর ব্ল্যাক, আর ব্রাউন মানে এটা। বাকিগুলো বুঝতে পারছো। রেড, আর ফোনে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। এখানে হচ্ছে ব্লু, ভায়োলেট, গ্রিন, গ্রে। এখানে জি মানে হচ্ছে গ্রে, আর এখানে ডব্লিউ মানে হচ্ছে হোয়াইট। তো এক্ষেত্রে দেখো, প্রথম রংটা বলেছে এখানে স্টার্ট করবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো তোমাদের সুবিধার জন্য একবার শ্লোকটা এমনি লিখলাম, তো তোমরা মনে থাকলে অবশ্যই ভালো। যেহেতু বলেছে প্রথমটা হচ্ছে বাদামি মানে ব্রাউনের কোডিং হচ্ছে 1। ঠিক আছে। কমলা, মানে অরেঞ্জের কোডিং হচ্ছে 3 মানে হচ্ছে এখানে 3 লিখবো। তারপর বলেছে সবুজের জন্য দেখো এখানে গ্রিন, জি মানে হচ্ছে গ্রিন, তাহলে তার কোডিং হচ্ছে কত, 5 মানে 10⁵ লিখবো। ঠিক আছে। আর রূপলি বলেছে, অর্থাৎ রূপলি বলতে যখন থাকে, তোমরা জানো যে সোনালী থাকলে 5%, রূপলি থাকলে 10%, আর কোনো চিহ্ন না থাকলে মানে কোনো কালার না থাকলে সেক্ষেত্রে 20%। আমাদের যে সহনশীলতা বা টলারেন্সটা বলা হয় সেটা অ্যাডজাস্ট করতে হয়। তো সেক্ষেত্রে রোধটার মান কত দাঁড়াবে, তাহলে 13 গণিত 10⁵ ওহম, মানে অ্যাকচুয়ালি 1.3 গণিত 10⁶ ওহম, মানে 1.3 10⁶ মানে মেগা ওহম। ঠিক আছে, 1.3 মেগা ওহম। এখন এর যদি 10% বার করি, 1.3 10% মানে কত দাঁড়াচ্ছে, 0.13, মানে 10 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে 0.13 মেগা ওহম। তাহলে অ্যান্সারটা কত দাঁড়াবে, 1.3 প্লাস মাইনাস 0.13 এত মেগা ওহম। অর্থাৎ মেগা ওহম মানে হচ্ছে যে 1.3 সাথে একবার 0.13 যোগ করো, ঠিক আছে, আর একবার বিয়োগ করো, মানে 1.3 সাথে 0.13 যোগ করলে 1.3 0.13 3 4 1, তাহলে 1.43। আর যদি বিয়োগ করা হয়, বিয়োগ করা মানে হচ্ছে মানটা আসবে 3 থেকে 10 7। ঠিক আছে, 2 থেকে 3 1 1, তাহলে 1.17, মানে হচ্ছে 1.17 থেকে 1.43 এত মেগা ওহম এই রেঞ্জের মধ্যে আসবে। কত পেলাম, 1.17 থেকে 1.43 মেগা ওহম এই রেঞ্জ। ঠিক আছে, তোমরা অ্যান্সারটা মেলাবে দিয়ে। পরের কোশ্চেনটা অথবা দেওয়া আছে, জি রোধের গ্যালভানোমিটারকে, মানে গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের, তো তোমরা যে থিওরি অ্যাকচুয়ালি পড়ে এসছো সেটার উল্টো কোশ্চেনটা এখানে দিয়েছে, সেটা কিন্তু দেয়নি, এটা বুঝবে। যে ক্ষেত্রে তোমাদের সেই যে অ্যান্সার এসেছিল এস সমান g/n-1, ওটা কিন্তু এখানে অ্যান্সার আসবে না। যারা এই অ্যান্সারটা করেছে, দুঃখের বিষয় যে সেক্ষেত্রে কিন্তু ভুল অ্যান্সার করেছো। আমি আরেকবার রিপিট করছি, তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, গ্যালভানোমিটার রোধ জি, মানে এর একটা রোধ আছে আর কি, এর যে এক করেছে শান্ট রোধটা যোগ করা হয়েছে, যে মূল প্রবাহ কিন্তু আই আছে, এটা মনে রাখবে। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্টটা আইজি ভাঙছে, এইদিকে আইএস ভেঙে যাচ্ছে। আইজি এবং আইএস ভেঙে যাওয়ার দরুন, তাহলে এখানে কি বলে দিয়েছে, এরপর পড়ো, যে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। শান্টের মধ্যে দিয়ে মানে আইএস, মূল প্রবাহ মানে আই, তার 1/n অংশ প্রবাহিত হবে, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, মানে শান্টের মধ্যে দিয়ে সব থেকে কম কারেন্ট যাবে, কিন্তু যেটা হয় অ্যাকচুয়ালি শান্টের মধ্যে দিয়ে সব থেকে বেশি কারেন্ট যেতে হয়, শান্টের কাজই হয় সেটা। যে কারণে শান্টের এনটাকে বলা হতো ক্ষমতা, শান্টের মধ্যে বেশি কারেন্ট যেত, এর মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, ফলে গ্যালভানোমিটারটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। অর্থাৎ অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া বা তড়িৎ অতিরিক্ত গেলে যে নষ্ট হয়ে যায় সেটা থেকে বেঁচে যাবে। ওকে, তো এখন দেখো, তাহলে আই এস মানে কি লিখবো,
আইএস আমাদের যে কারেন্ট ডিভিশন ফর্মুলা, আইএস বলেছে মানে হচ্ছে মূল প্রবাহ গণিত, যেহেতু এস এর মধ্যে কারেন্ট তাহলে অন্য রোধটা মানে জি ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল, জি প্লাস এস সমান আই গণিত 1/n। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে জি বাই জি প্লাস এস সমান 1/n, তাহলে এন জি সমান জি প্লাস এস। এখান থেকে কি পেলাম, এস সমান এন জি মাইনাস জি, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু জি, ঠিক আছে, এন মাইনাস ওয়ান ইন্টু জি। অর্থাৎ আমি আগেই বললাম যে তোমরা যেটা অ্যান্সার করে এসছো এতদিন মানে থিওরিটিক্যালি, সেটা কিন্তু আসবে না, যদি করে থাকো ভুল হবে, অ্যান্সার হবে এখানে এন মাইনাস ওয়ান ইন্টু জি। ঠিক আছে, যদি বলতে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ কারেন্ট যায়, তখন কিন্তু জি ডিভাইডেড বাই, সেক্ষেত্রে জি বাই এন মাইনাস ওয়ান এটা অ্যান্সার আসতো, কিন্তু এখানে অ্যান্সার হবে না। ওকে, চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদ্যতার ভিত্তিতে পরাচুম্বক এবং অয়স্চুম্বক মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো সেক্ষেত্রে দেখো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, তো অর্থাৎ কাপ্পা কাপ্পা আর মিউয়ার, এই কাপ্পাটা হচ্ছে প্রবণতা মানে চুম্বক প্রবণতা, আর মিউয়ারটা হচ্ছে ভেদ্যতা, চুম্বক ভেদ্যতা। ঠিক আছে, দেখো এখানে যে একটা সম্পর্ক আছে মনে আছে, যে মিউ আর সমান কাপ্পা প্লাস ওয়ান, তাহলে এখান থেকে কাপ্পা সমান মিউ আর মাইনাস ওয়ান। অয়স্চুম্বকের ক্ষেত্রে কি হয়, এইটা এই যে কাপ্পার মানটা মানে মিউ আর মাইনাস ওয়ান, এটা কাপ্পা মাঝ 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 গ্রেটার দ্যান ওয়ান। ঠিক আছে, আর মিউ আরটাও গ্রেটার দ্যান অনেকটা হাই, মানে মিউ আর এবং কাপ্পা দুটোই হচ্ছে হাই, খুবই হাই। কিন্তু পরাচুম্বকের ক্ষেত্রে যেটা হয়, পরাচুম্বক প্রায় একের কাছাকাছি হয়ে যায়, একের কাছাকাছি। এগুলো একটু জাস্ট আমরা থিওরিতে পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে মনে হবে অয়স্চুম্বকের ক্ষেত্রে কাপ্পা এবং মিউ আর খুবই হাই, পরাচুম্বকের ক্ষেত্রে একের কাছাকাছি। আর এই মানটা যেহেতু একের কাছাকাছি, কাপ্পার মানটা সাধারণত জাস্ট পজিটিভ, জিরোর কাছাকাছি হয়। ঠিক আছে, অথবা দিয়েছে দুটির দীর্ঘ পরিবাহী তার দিয়ে 25 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একই অভিমুখে প্রবাহিত হচ্ছে, তার দুটির মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার হলে তাদের প্রতি একক দৈর্ঘ্যে কত আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। তো দেখো প্রতি একক দৈর্ঘ্যে আকর্ষণ বল বার করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা ছিল মনে করো, এরকম দুটো তার, এই একটা তার এই একটা তার, এইটার মধ্যে দু কারেন্ট যাচ্ছে আয়ন, এটা বলেছে 5 অ্যাম্পিয়ার আর এটা বলেছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 4 সেন্টিমিটার দূরত্ব, এদের মধ্যে 4 সেন্টিমিটার দূরত্ব, এটুকুই বলেছে, আর কিছু দেয়নি। তাহলে এফ সমান মিউ জিরো বাই 4 পাই 2 I1 I2 বাই আর। এই ফর্মুলা থেকে দেখো 4 পাই ইন্টু 10⁻⁻7 বাই 4 পাই ইন্টু 2 I1 I2 বাই আর। 2 ইন্টু I1 দিয়েছে 25, I2 দিয়েছে 5, 25 এবং 5 যেহেতু বলেছে একই অভিমুখে যাচ্ছে, ডিভাইডেড বাই আর এর মানটা দিয়েছে 4 সেমি, তো 4 ইন্টু 10⁻⁻2 মানে মিটারে করে নিলাম। তাহলে এখানে কাটাকাটি করো, -7 25 দুগুণে 50, 5 কত হয় 250 ইন্টু 100 বাই 4, তাহলে এখান থেকে 10⁻⁻7 ইন্টু 250 গণিত 25, 25 25 625 ইন্টু 10⁻⁻6 নিউটন, তাহলে 625 ইন্টু 10⁻⁻6 নিউটন। ঠিক আছে, হ্যাঁ এখানে নিউটন পার মিটার মানে প্রতি একক দৈর্ঘ্যে বলেছে, তো প্রতি একক দৈর্ঘ্যে এখানে একটা এল থাকে, ছোট হাতে এল মানে তারের দৈর্ঘ্য ব্যাপার থাকে, সেটাতে ভাগ হয়ে যাচ্ছে প্রতি একক দৈর্ঘ্য বলার জন্য। সরণ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো, এর গাণিতিক রাশিমালাটি লেখো। সরণ প্রবাহ মাত্রা মানে সেই যে ক্যাপাসিটার, ধরো এটা হচ্ছে পজিটিভ প্লেটটা, মানে এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্টেড, আর এই যে নেগেটিভ প্লেট, ওকে, এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত কানেক্টেড, ধরো এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে মানে এর ভিতরে তো অন্তরক পদার্থ থাকে, অন্তরক পদার্থ মানে কুপরিবাহী পদার্থ, তার মধ্যে তো কারেন্ট যেতে পারে না। তারপরেও এই পুরো সার্কিটটাকে ক্লোজ করার জন্য ম্যাক্সওয়েল এখানে কনসিডার করেছিলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, যে এর মধ্যে দিয়েও কারেন্ট একটা যায়, যেটাকে বলে সরণ প্রবাহ। ওটা তোমরা জানো যে সরণ প্রবাহ, সরণ কেন নাম হলো, এর কোনো গাণিতিক যুক্তি নাই, জাস্ট নাম দিয়ে দিয়েছে, মানে সেই নাম ধরে আমরা চলছি। এক্সাম্পল ধরো তোমার বা আমাদের যে নামকরণ, আমাদের বাবা মা বা আমাদের গার্জেন বা অভিভাবক এরা নাম দিয়ে থাকে, কেন নাম দিয়েছে কি নাম দিয়েছে সেটা আমরা অত মাথা ব্যথা করি না, জাস্ট হ্যাঁ নাম দিয়েছে তাই আমরা সারা জীবন সেই নামটা বয়েই বেড়াচ্ছি, তাই না? ওকে, তো এর যে রাশিমালাটা হয়, আইডি মানে হচ্ছে ε0 ডেল ই ডেল টি, যেটা থেকে ডেল ই ডেল টি, অর্থাৎ
ডেলি ডেল টি, অর্থাৎ আইডি সমান এপসিলন জিরো ডেলি ডেল টি। ঠিক আছে, এটা মনে রাখবে। যেখানে ওই ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটাকে মডিফাইড করার জন্য মিউ জিরো আই প্লাস আইডি এই টার্মটা যোগ করতে হয়েছিল। আইডিটা হচ্ছে এখানে সরণ প্রবাহ, মানে এক্ষেত্রে আসবে মিউ জিরো ইন্টু আই প্লাস এপসিলন জিরো ডেলি ডেল টি। ঠিক আছে, তার মানে মিউ জিরো এপসিলন জিরো ডেলি ডেল টি একটা যোগ হচ্ছে। তাহলে মনে রাখবে আইডির এক্সপ্রেশনটা হচ্ছে এটা। প্রমাণ করেও দেখানো যায় যে এটা একটা কারেন্টেরই এক্সপ্রেশন, ওকে, অর্থাৎ তড়িতের এক্সপ্রেশন। নেক্সট, ধরো প্রাথমিক মুহূর্তে মানে টি সমান জিরোতে মোট যে তেজস্ক্রিয় মূল্য সেটা ছিল এন জিরো, আর টি সময়ে সেটা হচ্ছে এন। তাহলে এই যে মানে পড়ে আছে এন সংখ্যক, তাহলে তার যে বিঘটন হার ডিএন ডিটি প্রপোর্শনাল টু এন, এখান থেকে ডিএন ডিটি সমান মাইনাস ল্যামডা এন। ঠিক আছে, মাইনাস ল্যামডা এন, এটাকে একটু ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ডিএন বাই এন সমান মাইনাস ল্যামডা ডিটি, এটুকুই। মানে এখান থেকে যদি লিখি ডিএন বাই এন সমান মাইনাস ল্যামডা ডিটি, তাহলে লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন করলে মানে সমাকলন করে এখানে লিখে দেবে সমাকলন করে সমান মাইনাস ল্যামডা ডিটি। টি সমান জিরো হলে তখন যে এন এর মান ছিল এন জিরো, টি সময়ে সেই ভ্যালুটা হচ্ছে এন। ঠিক আছে, আচ্ছা সমাকলন কথাটা লিখলাম না, বুঝে নেবে যে আমরা সমাকলন করেছি। তাহলে এখান থেকে কি পাবো, ডিএন বাই এন মানে হচ্ছে এল এন এন, তার এন জিরো থেকে এন পর্যন্ত সমান মাইনাস ল্যামডা টি জিরো থেকে টি পর্যন্ত। আপার লিমিট লোয়ার লিমিটের মান এন মাইনাস এল এন এন জিরো সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি, মানে টি মাইনাস জিরো অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে কি পাচ্ছি এল এন এন বাই এন জিরো সমান মাইনাস ল্যামডা টি। এখান থেকে দেখো বসাবো যখন টি সমান বলেছে টি হাফ মানে অর্ধায়ু, ঠিক আছে অর্ধায়ু, তখন এন সমান কত হয়, অর্ধায়ু কাকে বলে, যে সময়ে প্রাথমিক মানের অর্ধেক হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তার অর্ধায়ু। তাহলে প্রাথমিক মানের মানে হচ্ছে এন জিরো, এন জিরোর অর্ধেক মানে এন জিরো বাই টু, এখানে বসিয়ে দাও। তো আমরা এল এন, তাহলে এখান থেকে কি পাচ্ছি এন বাই এন জিরো সমান 2 মানে হাফ। তাহলে এখান থেকে পাচ্ছি এল এন এন বাই এন জিরো মানে হচ্ছে দেখো হাফ সমান মাইনাস ল্যামডা টি হাফ, বা এল এন মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস 0.693 মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে এখান থেকে কি পাচ্ছি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। ঠিক আছে, এটাই পেলাম। দেখো টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু, যেটাকে সাফিক্স আমরা ছোট্ট করে হাফ দিয়ে নোট করছি, 1/2 অর্থাৎ 0.693 বাই ল্যামডা, এটাই বার করতে বলেছে। একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণু শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট। বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল সমান আমরা জানি এন এইচ কাট মানে এন ইন্টু এইচ বাই 2 পাই, যেখানে এইচ মানে হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড, এটা তো আমরা জানো। এখন এন এইচ তার মানে এনটা জানি না, এনটা বার করতে হবে। তাহলে ই এনটা দিয়ে দিয়েছে, এন তম কক্ষপথের শক্তি মানে হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, আর আমরা জানি ই এন সমান হচ্ছে E0 বাই এন স্কোয়ার, মানে ই এন প্রপোর্শনাল টু 1 বাই এন স্কোয়ার, অর্থাৎ কক্ষপথ যত বাড়ে এইভাবে এন এর সাথে কম থাকে, অ্যাকচুয়ালি মাইনাস থাকে মানে অ্যাকচুয়ালি বাড়তেই থাকে। ঠিক আছে, মাইনাস থাকে। তাহলে এখানে আমরা বসাচ্ছি এটার মান হয় 13.6 ইলেকট্রন ভোল্ট, মাইনাস থাকবে একটা বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি -3.4 সমান -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটাকে একটু ক্যালকুলেট করলে এন স্কোয়ার সমান -13.6 বাই -3.4, এটা একটু ভাগটা করে নাও, দেখো 4 4 16 4 3 12 মানে 4 আসছে। তাহলে এখান থেকে কি পেলাম এন সমান 2, তাহলে কক্ষপথ 2। তাহলে এল সমান কত হবে, এল সমান 2 ইন্টু এইচ বাই 2 পাই, অর্থাৎ এইচ বাই পাই, এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 বা এটা হচ্ছে 3.14। ঠিক আছে, তো এটাকে একটু ক্যালকুলেট করে নেবে, জাস্ট 2 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আসবে। দেখো 2 সামথিং একটা আসবে ইন্টু 10⁻⁻34, তোমরা একটু ক্যালকুলেটারে দেখে নেবে, যেটা অ্যান্সার হবে সেটাই 2 ইন্টু 10⁻⁻34 বা 2 পয়েন্ট সামথিং। ওকে, নেক্সট, একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, যদি সেটির পাল্লা বা সীমা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে। তো পাল্লা বা সীমার যে ফর্মুলা সেটা হচ্ছে দেখো টিভি টাওয়ারের উচ্চতা বলে দিচ্ছে 120 মিটার। যে ধরো এটা ধরো পৃথিবী, এই প্রান্তে একটা কোনো সিগন্যাল প্রচারিত হচ্ছে, সে এখান থেকে এই বরাবর যাবে,
ওকে, এইখানে কোনো একটা টাওয়ার আর একটা রিসিভ করবে, মানে এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। তো এর যে উচ্চতা এটা এইচ বলেছে। আর পাল্লা মানে সীমা, তো পাল্লা মানে হচ্ছে এইটা, অর্থাৎ এখান থেকে যতটা যাচ্ছে, ঠিক আছে, সেই লেন্থটা পাল্লা বা সীমা। আর সমান তোমরা জানো যে এক্স সমান হয় √2r/h। ঠিক আছে, এখানে আমরা সমাধানটা করছি না, যখন থিওরি পড়ানো হবে তখন আবার সমাধানটা ডিটেলসে করানো হবে। পাল্লাটা দ্বিগুণ করা হবে, তাহলে x1টা হচ্ছে এইটা 2h1, x2টা হবে √2r/h2, মানে √2r/h2টা জানি না, যেখানে x2 সমান বলে দিয়েছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে দেখো x2 সমান হচ্ছে 2x1, এটা বলে দিয়েছে, মানে পাল্লাটা দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা করে নিতে পারি x2/x1 সমান 2। x2 মানে হচ্ছে এই মানটা বসা √2r/h2 বাই √2r/h1 সমান 2। তাহলে এখান থেকে h2/h1 গোটাটা রুট সমান 2। তাহলে h2 মানে জানি না, আর h1টা দেখো দিয়েছে 120, মানে হচ্ছে 2 স্কয়ার, এই দিকটা বর্গ করে দাও। তাহলে এখান থেকে h2 সমান কত হবে, 4 × 120, মানে 480 মিটার। তাহলে অ্যান্টেনাটা অর্থাৎ ট্রান্সমিটার যেটা, সেটা অ্যাকচুয়ালি টাওয়ারের উচ্চতা 480 মিটার করতে হবে। তাহলে বাড়াতে কত হবে, বাড়াতে হবে অর্থাৎ টাওয়ারের উচ্চতা বাড়াতে হবে সমান হচ্ছে 480 মিটার করতে হবে, ছিল কত 120 মিটার, তাহলে বাড়াতে হবে কত আরো 360 মিটার। ঠিক আছে, 360 মিটার বাড়াতে হবে। ওকে, ভালো অঙ্ক। তারপর যে অথবাটা দিয়েছে 3 × 10⁸ হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এক্ষেত্রে মনে রাখবেন যে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য যেটা হবে সেটা হয় সবসময় ওই দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য সমতুল্য। ঠিক আছে, মডুলাস সি সমান নিউ ল্যামডা, তাহলে সি মানে হচ্ছে 3 × 10⁸, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর বেগ এটাই হয় মিটার/সেকেন্ডে। নিউটা হচ্ছে 3 × 10⁸ হার্জ ইন্টু ল্যামডা, তাহলে এখান থেকে ল্যামডা সমান 1 মিটার পাচ্ছি। দেখো এর মানে হচ্ছে অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে, অ্যান্টেনার দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার এই অর্ডারে হবে। ঠিক আছে, এতটাই হবে। তাহলে অ্যান্টেনার দৈর্ঘ্য এখানে 1 মিটার আসছে। ওকে, তো ফ্রেন্ডস আমাদের গ্রুপ বি অলরেডি আলোচনা হলো, এরপর আমাদের গ্রুপ সি বাকি রইলো, তারপর গ্রুপ ডি আসবে। ঠিক আছে, আমরা পার্টে পার্টে এইগুলোকে একে একে আলোচনা করছি। পুরোপুরি একটা ভিডিওতে দিলে যেহেতু ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে একটা ভিডিওতে আমরা শেষ করব না, গ্রুপ সিটা অবশ্যই একটু বড় হবে, তারপর গ্রুপ ডিটা আবার আলোচনা হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকো। সায়েন্সে পড়ছো, ভালো করে পড়ো, বাবা মার কষ্ট মাথায় রেখে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, এটা আশা রাখছি। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।